নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের পলিটি সিরিজে যে লেকচারগুলো চলছে তার মধ্যে আমরা সিটিজেনশিপ পর্যন্ত শেষ করে ফেলেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটি ধরব সেটি হলো ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3-তে আছে। ঠিক আছে, পার্ট 3-তে কত নম্বর আর্টিকেল থেকে? আর্টিকেল 12 to 35 is related to FR। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে রিলেটেড আর্টিকেল কি 12 থেকে 35। তো এই চ্যাপ্টারটা আমরা স্টাডি করব। আজকে আমাদের যে এই প্রথম লেকচারটা থাকবে এটা ইন্ট্রোডাক্টরি থাকবে, মানে আমি এখানে আপনাদেরকে রাইটস কি, কিভাবে ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট আসে মডার্ন ডেমোক্রেসিসগুলোর মধ্যে, এবং আর্টিকেল 12 অ্যান্ড আর্টিকেল 13। আর্টিকেল 12-এ দেওয়া আছে ডেফিনেশন অফ স্টেট, অ্যান্ড আর্টিকেল 13-এ দেওয়া আছে ল দ্যাট আর ইনকনসিস্টেন্ট টু ফান্ডামেন্টাল রাইট আর জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট। এই কটা জিনিস আমরা এই আজকের চ্যাপ্টারে দেখব, এবং কিছু লিগাল ডকট্রিনস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখুন রাইটস এর কেন দরকার পড়ছে। এইটাকে যদি আপনি একটা কান্ট্রি ইমাজিন করুন, এই কান্ট্রির মধ্যে কি থাকবে? এনশিয়েন্ট টাইমের কথা আমি যদি বলি, একটা কিং থাকতো এবং তার সাবজেক্ট থাকতো। সাবজেক্ট বলতে তার প্রজা। ঠিক আছে, রাজা এবং তার প্রজা। এবার সেই সময় কি হতো, ন্যায় ব্যবস্থা মানে জুডিশিয়ারি রাজার হাতে, এক্সিকিউশন তার তার মানে বিউরোক্রেসি সেটাও কার হাতে? রাজার হাতে। এবং আইন বানানো মানে লেজিসলেচার, এই ফাংশনটাও কার কাছে থাকতো? রাজার কাছে থাকতো। তাহলে স্টেটের যে তিনটে ইম্পর্টেন্ট ফাংশন সবটারই হেডকে কিং। তাহলে সবকিছুই পাওয়ার কনসেন্ট্রেটেড আছে কোথায়? একটা জায়গাতে আছে। এতে কি হলো, যখনই এই পাওয়ারের কনসেন্ট্রেশন হবে তখন কি হবে? ডিসিশন হবে কিরকম? আরবিট্রারি, অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, এনশিয়েন্ট টাইমে যে ডক্ট্রিনটা ফলো হতো সেটাকে বলা হতো ডক্ট্রাইন অফ ডিভাইন পাওয়ার। ঠিক আছে, তার মানে কিং বা কুইন যেই রুল করছে সে রুলারের অথরিটি কোথা থেকে আসছে? ফ্রম ডিভিনিটি, মানে ডিভাইন রাইটস অফ দি কিংস। ঠিক আছে, তাহলে এটার যদি আমরা দু রকম ভাবে যদি আমরা এটাকে দেখি, একটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ আর ইন্ডিয়ান পার্সপেক্টিভে। ওয়েস্টার্নে কি হতো, যে রুলারকে সেক্রেট ধরা হতো এবং তার অথরিটি কি বলা হতো? অথরিটি ইজ স্যাংটিফাইড বাই দি ডিভাইন উইল। তার মানে ডিভাইন উইল থেকে তাকে অথরিটি দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল জেমস অফ ইংল্যান্ড অ্যান্ড লুই 14 ফ্রান্সের। লুই 14 প্রচণ্ড ক্রুয়েল রুলার ছিল, আপনি যদি হিস্ট্রিতে পড়ে থাকবেন। এটাতে কি হয়? এটাতে অ্যাবসোলুট মোনার্কিকে লেজিটিমাইজ করা হয়। ঠিক আছে, অ্যাবসোলুট মোনার্কিকে লেজিটিমাইজ করা হয়। ইন্ডিয়ান পার্সপেক্টিভে কিরকম ভাবে ভাবা হতো, এখানেও রাজার হাতেই সমস্ত পাওয়ার থাকতো। এরকম নয় যে ওয়েস্টার্ন থেকে আলাদা ছিল, এখানেও রাজার হাতেই সমস্ত পাওয়ার থাকতো, কিন্তু রাজাকে ট্রিট করা হতো অ্যাজ অ্যান আপহোল্ডার অফ ধর্মা। ঠিক আছে, তার মানে ধর্ম অধর্মের বিচার কে করবে? রাজা করবে, তাকে সবসময় ধর্ম করতে হবে। এখানেও ধরা হতো যে চুজেন বাই গড, অর যদি সেটা নাও ধরা হয় তাহলে কি হবে? ওর অথরিটিটা বিভিন্ন রিচুয়ালসের থ্রু এরকম বোঝানো হতো যে দ্যাট ইট হ্যাজ বিন স্যাংটিফাইড বাই দি গডস। তাহলে বিভিন্ন রিচুয়ালসের দ্বারা এটাকে লেজিটিমাইজ করা হতো। কিভাবে লেজিটিমাইজ করা হতো? ফর এক্সাম্পল রাজসুয়াই যজ্ঞ, অশ্বমেধের যজ্ঞ। ঠিক আছে, এই ধরনের যজ্ঞগুলো করে কি করা হতো? এটাকে লেজিটিমাইজ করা হতো। নাও যেমন আর একটা আছে অর্থশাস্ত্র, চাণক্যর অর্থশাস্ত্র আমরা যদি দেখি সেখানে কি পাবো? সেখানে পাবো যে কিংকে ধরা হয় অল পাওয়ারফুল, ওয়াইজ অ্যান্ড জাস্ট। ঠিক আছে, তার মানে সে জাস্টিস করবে, হি ইজ ওয়াইজ। আর রুলারের ডিউটি হচ্ছে টু সেফগার্ড স্টেট অ্যান্ড আপহোল্ড জাস্টিস। তো দুটো পার্সপেক্টিভে একটা কমন জিনিস গ্রাউন্ড কি আছে? কমন গ্রাউন্ড এটাই যে অল পাওয়ার কনসেন্ট্রেটেড ইন আ সিঙ্গেল পার্সন। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ পাওয়ার কি করে? কনসেন্ট্রেশন অফ পাওয়ার লিডস টু অ্যাবসোলুট অথরিটি, অ্যান্ড ওয়েন দের ইজ অ্যাবসোলুট অথরিটি তখন কি হবে? আরবিট্রারি ইউজ অফ পাওয়ার, ডিসিশন অ্যাম্বিগুয়াস হবে। একই
ভুলের জন্য একজনকে একরকম সাজা দিল পার্সন এ কে, পার্সন বি কে আর একরকম দিল, কোয়াইট পসিবল। ফেভারিটিজম, কোয়াইট পসিবল। নোবেলিটিকে কোনো পানিশমেন্ট দেওয়া হলো না, নোবেলিটির জন্য একরকম পানিশমেন্ট, কমন পিপলের জন্য একরকম পানিশমেন্ট। এগুলো হয়েছে হিস্ট্রিতে। তো তারপরে কি হলো, ধীরে ধীরে রেজিস্ট্যান্স শুরু হতে থাকলো। প্রথম দিকে নোবেলিটির থেকে রেজিস্ট্যান্স আসলো ইকুয়াল রাইটসের জন্য, তারপরে আস্তে আস্তে মাস লেভেলে ইকুয়াল রাইটসের জন্য যখন পুশব্যাক আসতে থাকে এবং যখন মডার্ন ডেমোক্রেসিস ক্রিয়েট হয়, তখন কি করা, তখন এই রাইট টু ইকুয়ালিটি, লিবার্টি, এগুলোকে ফান্ডামেন্টাল ভ্যালুজ হিসেবে ধরা হতে থাকলো। তখন থেকে আস্তে আস্তে কি হলো, এই রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা ডেভেলপ হলো। তা এই ফান্ডামেন্টাল রাইটস যেভাবে ডেভেলপ হলো, তার মধ্যে সবচেয়ে প্রথম মাইলস্টোন বা কর্নার স্টোন বলা যেতে পারে, সেটা হলো ম্যাগনা কার্টা। বারবার এটা শোনা যায়, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ওয়াজ সাইন বাই কিং জন অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজা কিং জন সাইন করেছিলেন ইন 1215। ঠিক আছে, এটা বেসিক্যালি কি ছিল, এটা একটা রয়্যাল চার্টার ছিল, হুইচ লিমিটেড, এটা ইম্পর্টেন্ট, হুইচ লিমিটেড দি আরবিট্রারি পাওয়ার অফ কিং। রাজার আরবিট্রারি পাওয়ারটাকে লিমিট করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লক্ষ্য করছি, দের ইজ এ শিফট। শিফট কোন দিকে? ফ্রম অ্যাবসুলুট মোনার্কি টু কিংস পাওয়ার লিমিটেড বাই ল, দুটো জিনিস, ব্যালেন্সড বাই রাইটস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা লিমিটেড বাই ল, ল এর একটা লিমিটেশন আসছে, প্লাস ব্যালেন্স করছে কে, রাইটস অফ দি সাবজেক্ট। ঠিক আছে, রাইটস অফ দি সাবজেক্ট। যদিও ম্যাগনা কার্টাটা কিন্তু সাধারণ লোকের কথা মাথায় রেখে করা হয়েছিল, কমন পিপলকে বেশি রাইটস দেওয়ার জন্য করা হয়েছিল তা নয়, মেইনলি করা হয়েছিল টু ফর দি নোবেলিটি। ঠিক আছে, যাতে রাজা আরবিট্রারি ভাবে ডিসিশন না নিতে পারে, নোবিলিটি, রাজার উপরে একটা কন্ট্রোল থাকে। ইনফ্যাক্ট 25 ব্যারনস, মানে আপনি বলতে পারেন অনেকটা গভর্নরদের মধ্যে, সেগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যাদের অ্যাডভাইসে রাজা চলবে। তো সাধারণ লোকের জন্য ছিল না, কিন্তু এটাকে মাইলস্টোন এই জন্যই, কারণ এখান থেকে শুরু হয়, ধীরে ধীরে কিং এর অথরিটি ডাইলিউট হতে থাকে এবং পিপলস রিপ্রেজেন্টেটিভের কাছে পাওয়ার আসতে থাকে, সাধারণ লোকের কাছে পাওয়ার আসে, এবং অ্যাবসোলুট পাওয়ার অফ স্টেটে লিমিটেশন থাকে। তার মানে এখানে কোশ্চেন আসতে থাকে, হোয়াট ক্যান দ্য স্টেট ডু অ্যান্ড হোয়াট ইট ক্যান নট ডু। এই কোশ্চেনের অ্যান্সার আমরা ধীরে ধীরে পেতে থাকি, যে স্টেট কি কি করতে পারবে, স্টেট কি কি করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা রাইটসকে কিভাবে ডিসক্রাইব করব? রাইটস আর দি ক্লেমস অফ সিটিজেন আগেইনস্ট দি স্টেট। ঠিক আছে, ক্লেমস অফ সিটিজেন, এই লাইনটা ভালোভাবে বুঝবেন, ক্লেমস অফ সিটিজেন আগেইনস্ট দি স্টেট। তার মানে স্টেটকে বলা হচ্ছে যে তুমি কি করতে পারবে, তুমি কি করতে পারবে না, তোমাকে কি প্রোভাইড করা হবে অ্যাজ আ সিটিজেন, আমার এগুলো বেসিক জিনিস, এগুলো তোমাকে আমাকে দিতে হবে। এবার স্টেট, স্টেট অ্যান্ড সিটিজেন, এদেরকে আমরা যদি দেখি, তাহলে স্টেটের কাজ কি? সিটিজেনের ওয়েলফেয়ার। সিটিজেন তার বদলে কি দিচ্ছে? ট্যাক্স দিচ্ছে, ডিউটি দিচ্ছে, লয়ালিটি দিচ্ছে। এবার ওয়েলফেয়ার যখন দিতে হবে, তাহলে ওয়েলফেয়ার দিতে গেলে যত অ্যামিনিটিস দেওয়ার দরকার সেগুলো দেবে। শুধু কি অ্যামিনিটিস থাকলেই হবে? তাকে এক্সপ্রেশনের ফ্রিডম দিতে হবে, তাকে ডেভেলপ করতে দিতে হবে, তার লিবার্টি থাকতে হবে, এগুলো স্টেট প্রোভাইড করবে। তো এইখান থেকেই রাইটস আসছে। তাহলে দিজ আর দি ক্লেমস অফ দি সিটিজেন আগেইনস্ট দি স্টেট। ঠিক আছে, তাহলে রাইটস এর যখনই কথা হবে, তখন কি হবে, স্টেট আরবিট্রারি ভাবে কোনো অ্যাকশন নিতে পারবে না, সেগুলোর উপরে একটা লিমিটেশন দেওয়া হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, দিস আর দি অব্লিগেশন, দিস আর দি অব্লিগেশন upon the state to act in a certain way। কিভাবে অ্যাক্ট করতে হবে, তার মানে বেসিক্যালি হোয়াট ইট ক্যান ডু অর হোয়াট ইট ক্যান নট ডু, এটা স্পেসিফাইড থাকবে। তো দিজ আর দি লিমিটেশন অন দি স্টেটস পাওয়ার, স্টেটের পাওয়ারের উপরে একটা লিমিটেশন। আচ্ছা, এবার রাইটস কত রকমের হয়?
একটাকে আমরা বলবো ন্যাচুরাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস, লিগাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। ঠিক আছে, প্রথমে আমি ন্যাচারাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটসটা বলি। এগুলো আমাদের কিছুটাই দরকার নেই, শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস বাদে। এই চ্যাপ্টারের জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটস দরকার নেই, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বাদে আর কিছু দরকার নেই, কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোন ধরনের রাইটসকে কি বলে। দ্য ন্যাচুরাল রাইটস কি? ন্যাচুরাল রাইটস আর সাম সেট অফ ইনএলিয়েনেবল রাইটস। ইনএলিয়েনেবল মানে যদি কেউ জন্ম নিয়ে নেয়, বাই ভার্চু অফ বিং হিউম্যান, ওর কিছু রাইটস থাকবে যেটা ওর থেকে কখনোই আলাদা করা যাবে না। ঠিক আছে, ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস পারসন বর্ন উইথ, জন্ম থেকে আমরা যে রাইটসগুলো নিয়ে, ফর এক্সাম্পল রাইট টু লাইফ। ঠিক আছে, তাহলে রাইট টু লাইফ মানে কি? আমি বিং আ হিউম্যান কারোর লাইফ কেড়ে নিতে পারি না, তাহলে এটা তার একটা ন্যাচারাল রাইটস এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হিউম্যান রাইটসটা কি? হিউম্যান রাইটস হচ্ছে ন্যাচুরাল রাইটস, ন্যাচারাল রাইটস প্লাস সাম আদার রাইটস, যার জন্য স্টেটকে কিছু প্রভিশনিং করতে হবে। স্টেট অর বেটার বলা যায় সোসাইটিকে কিছু প্রভিশনিং করতে হবে। তার মানে ফর এক্সাম্পল রাইট টু এডুকেশন। দেখুন এক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা প্রথম কথাতে হিউম্যান রাইটস গুলো নর্মালি পজিটিভ হবে, মানে কিছু করার ব্যাপার থাকবে, স্টেট বা সোসাইটির ওপরে কিছু করার অব্লিগেশন থাকবে। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে পজিটিভ রাইটস। এবার তাহলে কি হচ্ছে, ন্যাচারাল রাইটস গুলো তো থাকবেই, প্লাস আরো কিছু রাইটস থাকবে যেগুলো হচ্ছে পজিটিভ রাইটস থাকবে, যেটা সোসাইটিকে করতে হবে এগিয়ে এসে। সেই ধরনের রাইটসকে আমরা বলবো হিউম্যান রাইটস। এবার এর জন্য কি হবে, এর জন্য ইউএন ডিক্লারেশন আছে। ঠিক আছে, বিভিন্ন চার্টার্স থাকবে, অ্যাক্ট থাকবে, যার থ্রু এটা করা যাবে বা করতে হবে। বিভিন্ন দেশ বা বিভিন্ন ইন্টারন্যাশনাল বডিজ এগুলোকে করে থাকে। নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা কি? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর ইনুমারেটেড অ্যান্ড গ্যারেন্টিড বাই দি কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্ট 3 মধ্যে সেগুলো লেখা আছে, যেগুলো কনস্টিটিউশন গ্যারেন্টি করে, সেই ধরনের রাইটসকে আমরা বলবো ফান্ডামেন্টাল রাইটস। আর কনস্টিটিউশনাল রাইটস কি? কনস্টিটিউশনাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর রিটেন ইন কনস্টিটিউশন বাট আউটসাইড দি ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইট। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্ট 3-র বাইরে যত রাইটস কনস্টিটিউশনে আছে সেগুলো সব কনস্টিটিউশনাল রাইটস, দিজ আর নট ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস সেগুলোই হবে যেগুলো পার্ট 3-তে আছে বাই ডেফিনেশন। নেক্সট ইজ লিগাল রাইটস। লিগাল রাইটস কি? রাইটস হুইচ আর আদার অর্ডিনারি ল থেকে যেগুলো আসছে, নর্মাল অর্ডিনারি ল থেকে যে রাইটস গুলো আসছে সেইগুলো লিগাল রাইটস। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি, মানে এবার আমরা ফান্ডামেন্টাল রাইটস গুলোকে বুঝলাম যে কোন রাইটস কি ধরনের থাকে। এবার আমরা স্পেশাল ফোকাস করব অনলি অন ফান্ডামেন্টাল রাইটস আর আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে কিভাবে ডেসক্রাইব করা আছে তার উপরে। সো আমরা সবাই জানি যে ইউএস ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন হুইচ ওয়াজ রিটেন। তাহলে রিটেন প্রথম কনস্টিটিউশন কোনটা? সেটা ইউএস কনস্টিটিউশন। আচ্ছা, রিটেন একটা কনস্টিটিউশন রিটেন হওয়ার মানে কি? রিটেন হওয়ার মানে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার ডিফাইন থাকবে, স্টেট গভর্নমেন্টের পাওয়ার ডিফাইন থাকবে, গভর্নমেন্টের বিভিন্ন অর্গানগুলোর পাওয়ার ডিফাইন থাকবে, সিটিজেনের কি রাইটস সেগুলো ডিফাইন থাকবে, সিটিজেন্সদের কি ডিউটি সেটা ডিফাইন থাকবে, স্টেটের ডিউটি ডিফাইন থাকবে। তাহলে যখনই এগুলো ডিফাইন করা থাকছে, একটা ডিফাইন মানে একদম ইচ অ্যান্ড এভরিথিং ডিফাইন করা সম্ভব না, না হলে ল তৈরি হতো না, কিন্তু একটা ব্রড প্যারামিটার, একটা ব্রড গ্রাউন্ড সেখানে বলা থাকবে। তো যখন এগুলো বলা থাকবে তার মানে স্টেট ক্যান নট গো বিয়ন্ড দিস ডকুমেন্ট। ঠিক আছে, সো we can say that the written constitution puts a limitation on the government. So a written constitution puts a limitation on the government. এই জন্য কনস্টিটিউশনাল গভর্নমেন্টকে বলা হয় লিমিটেড গভর্নমেন্ট। এটা মনে রাখবেন, এটা থেকে এমসিকিউও হয়েছে, ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস দুটোতেই একটা এমসিকিউ এসেছিল।
What is a constitutional government? Constitutional government is a limited government. এটা কেন বলা হচ্ছে? কারণ power of the government is limited by the constitution. কারণ কনস্টিটিউশন বলে দিচ্ছে what the government can do or what it cannot do. ঠিক আছে? আচ্ছা, ইউএস কনস্টিটিউশনের একটা পার্ট আছে যেটাকে বলা হয় বিল অফ রাইটস। ঠিক আছে? এই ইউএস কনস্টিটিউশনের বিল অফ রাইটস থেকে ইন্সপায়ার্ড হচ্ছে আমাদের পার্ট 3। ঠিক আছে? যেখানে ফান্ডামেন্টাল রাইটস আছে। সো দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর এনশ্রাইন্ড ইন পার্ট 3। ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 12 টু আর্টিকেল 35। আচ্ছা, এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল কেন বলে? ঠিক আছে, ফান্ডামেন্টালের বাংলা কি? মৌলিক। এগুলো মৌলিক কেন? এই অধিকারগুলো মৌলিক কেন বলা হচ্ছে এই অধিকারগুলোকে? মৌলিক এই কারণে বিকজ এই রাইটগুলো হচ্ছে বেসিক পলিটিক্যাল রাইটস, মানে একদমই বেসিক পলিটিক্যাল রাইটস। এই পলিটিক্যাল রাইটস না থাকলে কোনো ডেমোক্রেসি ফ্লারিশ করবে না। ইন্ডিভিজুয়াল অপরচুনিটি থাকবে না, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট হতে পারবে না। তাহলে এই ধরনের রাইটসগুলো একদমই বেসিক, মানে এগুলো এমন নয় যে এক্সট্রা কিছু দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রিভিলেজ নয়, এগুলো বেসিক রাইটস। ঠিক আছে, এগুলো দিজ আর নট প্রিভিলেজ রাইটস। ফর এক্সাম্পল, প্রিভিলেজ কি হতে পারে? আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, ধরুন আপনি একটা অফিসে যাচ্ছেন, এবার অফিসে ফাংশন করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা আপনার বসার জায়গা থাকবে, আপনার এনভায়রনমেন্টটা একটু ক্লিন হবে, একটা ক্লিন টয়লেট থাকবে। দিজ আর বেসিক নিডস, এগুলো ছাড়া আপনি ফাংশন করতে পারবেন না। বাট 2 days leave per week or সে টিফিন টাইমে আপনাকে আপনার কোম্পানি লাঞ্চ দিচ্ছে বা টিফিন দিচ্ছে, বা ধরুন পার ইয়ার 2টো করে ট্রিপ দিচ্ছে। দিজ আর প্রিভিলেজেস, এগুলো ম্যান্ডেটরি না, এগুলো প্রিভিলেজেস। এগুলো থাকলে আপনার মন ভালো থাকবে, আপনার আউটপুট বাড়বে। কিন্তু এগুলো না থাকলে আপনি বেসিক্যালি ফাংশনই করতে পারবেন না। কিন্তু এগুলো না থাকলেও আপনি ফাংশন করতে পারবেন, বেসিক ফাংশন হতে পারবে। হ্যাঁ, এগুলো পেলে কি হবে? আপনার হিউম্যান ডেভেলপমেন্ট আরো বাড়বে। ঠিক আছে, আপনার মন ভালো থাকবে, আপনার আউটপুট বাড়বে। বাট দিজ আর অল প্রিভিলেজেস, বাট দিজ আর বেসিক নিডস। সেম ওয়েতে যদি আমরা বলি, ফান্ডামেন্টাল রাইটস আর দি বেসিক রাইটস। এই রাইটসগুলো আমাদের লাগবেই। ঠিক আছে, এই রাইটস ছাড়া একটা মানুষের ডেভেলপমেন্ট সম্ভব নয়, একটা সোসাইটির ডেভেলপমেন্ট সম্ভব নয়, আর সার্ভাইভাল অফ ডেমোক্রেসি ক্যানট হ্যাপেন। তো এই জন্য দিজ রাইটস আর বেসিক রাইটস, বেসিক পলিটিক্যাল রাইটস অফ ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি। আচ্ছা, আমরা সমস্ত সিটিজেনকে ইকুয়ালিটি দেব এবং লিবার্টি দেব, এটা আমরা কোথায় প্রমিস করেছি? প্রমিসড ইন প্রিএম্বল। আমি প্রিএম্বলের লেকচারটা করিয়েছিলাম, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটা দেখে নেবেন। প্রিএম্বল কি? প্রিএম্বলের মধ্যে কনস্টিটিউশনের অবজেক্টিভ ডিফাইন আছে। তাহলে কনস্টিটিউশনের অবজেক্টিভের মধ্যে আমি বলছি যে ইট ইজ মাই গোল টু প্রোভাইড ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি টু মাই সিটিজেন। তাহলে আমাকে কিছু তাকে অধিকার দিতে হবে যেটা তার ইকুয়ালিটি এবং লিবার্টি অ্যাচিভ করতে সাহায্য করবে। সেই কারণে এই বেসিক পলিটিক্যাল রাইটসগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যান্ড ওয়াই দিজ আর ফান্ডামেন্টাল? বিকজ দিজ আর এসেনশিয়াল ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, সামগ্রিক ডেভেলপমেন্ট যদি আমি দেখি, তার মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, 3 রকমেরই যদি ডেভেলপমেন্টের কথা ভাবি, তাহলে এই অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এই ফান্ডামেন্টাল রাইটস আর এসেনশিয়াল। অ্যান্ড দিজ রাইটস আর গ্যারেন্টিড অ্যান্ড প্রোটেক্টেড বাই কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা কি?
কনস্টিটিউশন ইজ দি ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড, ঠিক আছে, দিস ইজ দি ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড। হেন্স যেহেতু এটা ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড দ্বারা প্রোটেক্টেড, তাই এটাও একটা ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটসগুলো ফান্ডামেন্টাল। আচ্ছা, এটা কনস্টিটিউশন দ্বারা কিভাবে প্রোটেক্টেড হচ্ছে? শুধুমাত্র কি কনস্টিটিউশনে লিখে দিলেই প্রোটেক্টেড হবে? না, কনস্টিটিউশনে কিভাবে প্রোটেক্টেড হচ্ছে? বিকজ দে আর এনফোর্সেবল থ্রু কোর্টস, আমাদের কোর্ট দ্বারা এটা এনফোর্সেবল। মানে আমার যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আই ক্যান ডাইরেক্টলি অ্যাপ্রোচ দি কোর্ট, ঠিক আছে। হেন্স দিজ আর কল জাস্টিসিয়েবল রাইটস। মনে রাখবেন, অল দি ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল মানে if they are violated, or they are abrogated, or they are infringed, we can approach the courts. কিভাবে? এরকম নয় যে আপনাকে প্রথমে লোয়ার কোর্টে যেতে হবে, দিয়ে অ্যাপিল নিয়ে হায়ার কোর্টে, তারপরে সুপ্রিম কোর্ট, এরকম নয়। ইউ ক্যান অলসো ডাইরেক্টলি গো টু সুপ্রিম কোর্ট, ডাইরেক্টলি গো টু হাই কোর্ট। আমরা যখন কোর্টস পড়বো তখন অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন এগুলো জানবো, তখন আপনারা বুঝতে পারেন কিভাবে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টেও ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের কেস নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। আন্ডার আর্টিকেল 32 উই ক্যান অ্যাপ্রোচ দি সুপ্রিম কোর্ট, আন্ডার আর্টিকেল 226 উই ক্যান অ্যাপ্রোচ দি হাই কোর্ট। সো ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারেন্টিড বাই দি কনস্টিটিউশন। আর কিভাবে এনফোর্সড হয়? বিকজ দে আর এনফোর্সেবল থ্রু কোর্টস, তার মানে তারা জাস্টিসিয়েবল, ঠিক আছে। এই তিনটে কারণে এটাকে ফান্ডামেন্টাল রাইট বলা। এক কি? প্রথম হচ্ছে তো বেসিক পলিটিক্যাল রাইটস, এগুলো থাকতেই হবে। আর এসেনশিয়াল ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড দে আর enforced or protected by the constitution. আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলো মূলত 6 রকমের, 6 ক্যাটেগরিজ, ঠিক আছে, 6টা নয়। এটা অনেকে ভুল করে, মনে করে 6টাই ফান্ডামেন্টাল রাইট আছে। 6খানা ফান্ডামেন্টাল রাইটস নয়, 6 ক্যাটেগরিজ আছে। এক, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কত থেকে কতর মধ্যে পাবো? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, এটা রাইট টু ইকুয়ালিটি। কি কি আর্টিকেল আছে, কি কি রাইটস আছে, সেগুলো আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। নেক্সট, রাইট টু ফ্রিডম। ফ্রিডম রাইটস আছে, মূলত 6টা ফ্রিডম রাইটস আছে আর্টিকেল 19 মধ্যে। এছাড়া রাইট টু প্রোটেকশন, সেটাকে আমি এর মধ্যে রেখেছি। রাইট টু প্রোটেকশন আছে আপনার 20 থেকে 22, পুরোটাকে কম্বাইন করে আমরা ফ্রিডম রাইটস বলতে পারি, ঠিক আছে। এটা আছে 19 থেকে 22, তার মধ্যে 19-এ 6টা ফ্রিডম রাইটস আছে, আর 20 থেকে 22-এর মধ্যে রাইট অফ প্রোটেকশন আছে। রাইটস আগেন্স্ট এক্সপ্লয়টেশন। রাইটস আগেন্স্ট এক্সপ্লয়টেশন কত থেকে কত দেওয়া আছে? আর্টিকেল 23 to 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন কত থেকে আছে? আর্টিকেল 25 to 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস কত থেকে আছে? 29 to 30। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ আছে আর্টিকেল 32-তে। আচ্ছা, এইটা মনে রাখবেন, আর্টিকেল 31-এ একটা সময় ছিল রাইট টু প্রপার্টি, ঠিক আছে। আর্টিকেল 31-এ এক সময় কি ছিল? রাইট টু প্রপার্টি, হুইচ হ্যাজ বিন ডিলিটেড অ্যাজ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস। এটা এখন একটা লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A, অ্যান্ড ইট ওয়াজ ডিলিটেড বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978, 44th, ঠিক আছে। এছাড়াও এর সঙ্গে 19F ছিল, ওই 19F-টাকেও ডিলিট করা হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এগোই। ফান্ডামেন্টাল রাইট আমি কি বললাম? কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, ওগুলো দেখে নিই। ফান্ডামেন্টাল রাইট আর অ্যাভেলেবল মেইনলি অ্যাগেন্স্ট দি স্টেট, এটা স্টেটের ওপরে অব্লিগেশন আছে। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস, ফর এক্সাম্পল আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। Abolition of untouchability. Abolition of untouchability, it is also available against the private citizen, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালের এগেনস্টে ওটা অ্যাপ্লিকেবল। কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো স্টেটের এগেনস্টে মেনলি, কিছু কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা,
ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ কাদের বলবো? যখন স্টেটের ওপরে কোনো অব্লিগেশন থাকবে, ঠিক আছে, টু অ্যাক্ট ইন আ সার্টেন ওয়ে, সেটাকে আমরা বলবো পজিটিভ অব্লিগেশন বা পজিটিভ ফান্ডামেন্টাল রাইট। আর যখন স্টেটকে প্রিভেন্ট করা হবে টু অ্যাক্ট, সেটা হবে নেগেটিভ ফান্ডামেন্টাল রাইট। ফর এক্সাম্পল, আর্টিকেল 40 ওখানে বলছে যে স্টেট ইকুয়ালি সবাইকে ট্রিট করবে, ইকুয়াল প্রোটেকশন দেবে। তাহলে ওখানে স্টেটকে কিছু করতে বলা হয়েছে, তাহলে এটা হয়ে গেল পজিটিভ। আচ্ছা, 15-এ যদি আপনি দেখেন, 15-এ বলেছে নো ডিসক্রিমিনেশন, ঠিক আছে, অন বেসিস অফ রেস, কাস্ট, সেক্স, ঠিক আছে। তাহলে ডিসক্রিমিনেশন করতে প্রিভেন্ট করা হচ্ছে, তাহলে এই যে এখানে প্রিভেনশন হলো, দিস ইজ নেগেটিভ, ঠিক আছে। তাহলে পজিটিভ ফান্ডামেন্টাল রাইটস হবে যেখানে স্টেটকে কিছু করতে বলা হয়েছে, পজিটিভ অব্লিগেশন আছে, মানে যেখানে অ্যাকশন সাজেস্ট করছে বা সামথিং টু ডু, সেটা হচ্ছে পজিটিভ। যেখানে বলছে যে নট অ্যাক্ট ইন সার্টেন ওয়ে বা করতে বারণ করছে, সেটা নেগেটিভ। ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসোলুট, ঠিক আছে, এরকম একদমই নয় যে ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসোলুট। দেয়ার ক্যান বি রিজনেবল রেস্ট্রিকশন, ফান্ডামেন্টাল রাইটসের উপরে রিজনেবল রেস্ট্রিকশনস থাকতে পারে। ফান্ডামেন্টাল রাইট ক্যান বি অ্যামেন্ডেড, কিন্তু যদি অ্যামেন্ড করতে হয় তাহলে আমাকে বাই মিনস অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই করতে হবে, ঠিক আছে। আর্টিকেল 368 এর আন্ডারে এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে তবেই আমি ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবো। আচ্ছা, অ্যামেন্ডও যখন করব, আমাকে মাথায় রাখতে হবে উইদাউট অ্যাফেক্টিং দি বেসিক স্ট্রাকচার। আমি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ড্যামেজ করে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারবো না, ঠিক আছে। দিস ওয়াজ প্রপাউন্ডেড ইন কেশবানন্দ ভারতী কেস 1973, ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে তখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হতে পারে, এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড 21, এটাও অ্যাডেড ইন 44th, এটা আমার লেখা নেই এখানে, মনে রাখবেন 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর দ্বারা এটাকে চেঞ্জ করা হয়েছিল। যখন এই আর্টিকেলটা আমরা পড়বো তখন ডিটেলে জানবো যে আর্টিকেল 20 অ্যান্ড 21 বাদে কোনো অন্য কোনো যে কোনো ফান্ডামেন্টাল রাইট ন্যাশনাল এমার্জেন্সিতে সাসপেন্ড হতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে আর্টিকেল 19, আর্টিকেল 19 ক্যান অনলি বি সাসপেন্ডেড ডিউরিং এক্সটার্নাল এমার্জেন্সি, ইন্টারনাল এমার্জেন্সিতে সাসপেন্ড করা যাবে না। এগুলো সব 44তে আসে, এমার্জেন্সির পরে। তো এমার্জেন্সির একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, সেটা আমরা যখন ওই আর্টিকেলগুলো পড়বো তখন আমি আপনাদেরকে বলবো গল্পগুলো। নাও, fundamental rights under article 15, 16, 19, 29 and 30, these are available only to citizen, ঠিক আছে। এগুলো একমাত্র সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, বাকি আর কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। মানে একটা কান্ট্রিতে দু রকমের লোক থাকতে পারে, যেটা আমি সিটিজেনশিপ যখন পড়িয়েছি তখন বলেছি, সিটিজেন কারা, এলিয়েন্স কারা, সিটিজেনদের কি রাইটস আছে, ঠিক আছে। সেটা আপনার আগের দুটো আছে, পার্ট 1 পার্ট 2 সিটিজেনশিপের, সেই লেকচারটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ক্ল্যারিটি চলে আসবে। আমি ওটাও আই বাটনে দিয়ে দিচ্ছি। তো এই যে রাইটস গুলো আছে 15, 16, 19, 29 and 30, these rights are only available to citizens, not to any aliens, ঠিক আছে, মনে রাখবেন। এবার আমরা আর্টিকেল 12 অ্যান্ড 13-এ যাই। আর্টিকেল 12-এ কি বলা আছে? আর্টিকেল 12-এ স্টেটকে ডিফাইন করা আছে, ঠিক আছে। কারণ ফান্ডামেন্টাল রাইটস দেওয়ার অব্লিগেশন কার? স্টেটের। বা ফান্ডামেন্টাল রাইটস যদি ইনফ্রিঞ্জ হয়, আমরা স্টেট আমার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ করছে, এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে স্টেটকে ডিফাইন করে নিতে হবে। তো আর্টিকেল 12 সেই কাজটাই করে। আর্টিকেল 12 গিভস দি ডেফিনেশন অফ দিস স্টেট, ঠিক আছে। তাহলে আমি এটা একদম কনস্টিটিউশনের বিয়ার অ্যাক্ট থেকে আমার তোলা। আমি সবসময় এটা বলি যে যখনই কোনো আর্টিকেল পড়বেন, যতই টিচারদের এক্সপ্লেনেশন পড়ুন, যতই বই থেকে এক্সপ্লেনেশন পড়ুন, অ্যাটলিস্ট ওয়ান্স জাস্ট রিড দি বেয়ার অ্যাক্ট, তাহলে আপনার এমসিকিউ কোনোদিন ভুল হবে না। আপনাকে বেয়ার অ্যাক্ট একবার পড়তেই হবে। তাহলে আর্টিকেল 12 কি বলছে? ডেফিনেশন অফ স্টেট ইন দিস পার্ট, ঠিক আছে, ইন দিস পার্ট। তার মানে এই যে ডেফিনেশনটা আছে, ইট ইজ ইন কনটেক্সট টু পার্ট 3।
যখন আমরা ডিপিএসপি করবো তখন আর্টিকেল 36 আবার স্টেটের ডেফিনেশন আছে, বাট ওই ডেফিনেশনটা কার পারপাজে? পার্ট 4 ডিপিএসপির জন্য। আর এখানে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটের জন্য আর্টিকেল 12 এর ডেফিনেশনটা অ্যাপ্লিকেবল। তাহলে কি বলছে? ইন দিস পার্ট আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স দ্য স্টেট ইনক্লুডস গভর্নমেন্ট, তার মানে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট, পার্লিয়ামেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ স্টেট অ্যান্ড লেজিসলেচার অফ ইচ স্টেট, তার মানে প্রত্যেকটা স্টেটের স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার, অ্যান্ড অল লোকাল অর আদার অথরিটিজ উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া অর আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এইখানে নিশ্চয়ই কোনো কনফিউশন নেই, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, তার মানে ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, ইউনিয়ন পার্লামেন্ট, পার্লামেন্ট তো মানে আমরা ইউনিয়ন লেজিসলেচার এর কথা বলা হচ্ছে, অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ ইচ স্টেট, তার মানে স্টেটের গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার মানে বিধানসভা বিধান পরিষদ দুটোর কথাই বলা হচ্ছে, যে স্টেটে বিধান পরিষদ আছে যেখানে। এইখান থেকে এবার আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে বলছে অল লোকাল বডিজ মানে তার মানে আমার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিজ, আদার অফিসেস সব ইনক্লুডেড থাকছে, অর আদার অথরিটিজ, ঠিক আছে। তারপরে কি বলছে? উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে যা আছে পুরোটাই, প্লাস আরেকটাও বলেছে অর আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইটা কেন বললো? ধরেন ইউএসএ তে আমাদের একটা এমবেসি আছে, আপনারা জানেন নিশ্চয়ই যে যখন এমবেসির যে ল্যান্ডটা হয় ওটাকে একটা সভরেন টেরিটরি হিসেবে ধরা হয়, মানে ইউএসএ তে যে ইন্ডিয়ান এমবেসি থাকবে ওই পুরো এরিয়াটা ইন্ডিয়ান গভর্নমেন্টের সয়েল বলে ট্রিট করা হবে, বা ওইটা ইন্ডিয়ার সভরেন রাইটস থাকবে ওর উপরে, ঠিক আছে। তো এইখানেও যেটা থাকবে সেই অথরিটিগুলো থাকবে, সেগুলোকেও স্টেটের ডেফিনেশনের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। আমি যদি ভেঙে এখানে বলছি, আমি সিম্পলিফাই করে লিখেছি, তাহলে স্টেট বলতে এখানে কি বলছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট, তার মানে স্টেট এবং ইউনিয়ন গভর্নমেন্ট দুটোই, যেটা কি এক্সিকিউটিভ। তারপরে কি বলছে? পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, তার মানে পুরো লেজিসলেচারটাই বলেছে। অ্যানি আদার বডি ওয়ার্কিং ফর গভর্নমেন্ট, ঠিক আছে, আর যে কোনো বডি, ইনক্লুডিং প্রাইভেট বডি ওয়ার্কিং ফর গভর্নমেন্ট অলসো ইনক্লুডেড। এটা সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করেছে যে কোনো প্রাইভেট এন্টিটি সেও যদি গভর্নমেন্টের হয়ে কাজ করে, দ্যাট ইজ অলসো দ্য পার্ট, দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন দি ডেফিনেশন অফ স্টেট আন্ডার আর্টিকেল 12, ঠিক আছে। এবার আপনি এখানে কোশ্চেন আসতে পারে যে এক্সিকিউটিভকে তো করা হলো, পার্লামেন্ট মানে লেজিসলেচারকেও করা হলো, তাহলে জুডিশিয়ারিকে কেন করান স্টেটের ডেফিনেশনের মধ্যে রাখা নেই জুডিশিয়ারিকে? কারণ আমরা জানি যে কোনো স্টেটের 3টে পার্ট থাকে, একটা এক্সিকিউটিভ যে এনফোর্স করে বা ইমপ্লিমেন্ট করে লকে, লেজিসলেচার যে ল বানায় মেক্স ল, আর জুডিশিয়ারি যে ইন্টারপ্রেটস ল, ঠিক আছে। তাহলে এইখানে স্টেটের ডেফিনেশনের মধ্যে জুডিশিয়ারিকে কেন বাদ দেওয়া হলো, এই ক্লারিফিকেশনটা আমরা দেখি। দেখেন, মডার্ন স্টেট ফলোজ আ প্রিন্সিপাল কল্ড সেপারেশন অফ পাওয়ার। আমরা যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম আর পার্লামেন্টারি ফর্ম পড়বো তখন সিনথেসিস অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ারটাকে আরো ডিটেলে পড়বো, কিন্তু এখানে আমি কনটেক্সটে বলে দিচ্ছি। সেপারেশন অফ পাওয়ার মানে কি? সেপারেশন অফ পাওয়ার মানে একটা গভর্নমেন্টের 3টে অর্গানের মধ্যে অথরিটি, জুরিসডিকশন এগুলো ক্লিয়ারলি ডিমার্কেটেড থাকবে, ক্লিয়ারলি জানা থাকবে, বা রিটেন কনস্টিটিউশন হলে কনস্টিটিউশনে লেখা থাকবে লেজিসলেচারের কাজ কি, এক্সিকিউটিভের কাজ কি, জুডিশিয়ারির কাজ কি, কার কতটা অথরিটি আছে, ঠিক আছে, সেটা প্রত্যেকের পাওয়ার আলাদা করে ডিফাইন করা থাকবে। সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ারের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? যখন ধরেন 3টে অর্গান ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার কাজ করছে, এবার যদি কেউ নিজের পাওয়ারের ওভার রিচ করতে যায় তখন বাকি দুজন কি করবে? তাকে আটকে দেবে, তাকে ওভার রিচ করতে দেবে না, ঠিক আছে। এই যে এটাকে বলে চেকস অ্যান্ড ব্যালেন্স, ডক্ট্রিন অফ
চেকস অ্যান্ড ব্যালেন্স। তার মানে একটা অর্গান আরেকটা অর্গানকে চেক করবে, থামিয়ে দেবে যখনই সে তার পাওয়ারের ওভার রিচ করার চেষ্টা করবে। ঠিক আছে? তা আমরা মডার্ন যে কনসেপ্টটা দেখি সেপারেশন অফ পাওয়ার, সেটা মন্টেস্কিউয়ের দেওয়া প্রিন্সিপাল। ঠিক আছে? এছাড়াও অ্যারিস্টোটল, লকি এরাও এই সেপারেশন অফ পাওয়ার নিয়ে লিখেছেন, কিন্তু মডার্ন ফর্মে আমরা যেটা বুঝি সেপারেশন অফ পাওয়ার বলতে, দ্যাট ওয়াজ গিভেন বাই মন্টেস্কিউ। ওকে, তাহলে মন্টেস্কিউ কি বললো যে যে কোনো গভর্নমেন্টের তিনটে পার্ট থাকবে: লেজিসলেচার যে ইনঅ্যাক্ট করবে ল, এক্সিকিউটিভ যে এনফোর্সেস ল, জুডিশিয়ারি যে ইন্টারপ্রেটস দি ল। এবার তিনটে অর্গান সেপারেট করা কেন দরকার? কারণ আমরা আগে দেখেছি মেডিভেল টাইমস, এনশিয়েন্ট টাইমে কি হতো, রাজার হাতে পুরো পাওয়ার থাকতো, তাহলে কি হতো, কনসেন্ট্রেশন অফ পাওয়ার, আরবিট্রারি অ্যান্ড অ্যাম্বিগুয়াস ডিসিশন। ঠিক আছে? এইগুলো থেকে বাঁচার জন্য কি করা হলো, তিনটে অর্গানের মধ্যে পাওয়ার ডিভাইড করে দেওয়া হলো। একজনের ল বানাবে, একজনের ল এনফোর্স করবে, আর আরেকজন ল ইন্টারপ্রেট করবে। এবার জুডিশিয়ারি কি করে? জুডিশিয়ারি ল ইন্টারপ্রেট করে। তাহলে যদি আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আমার কার কাছে যাওয়ার কথা? আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট বা 226 হাইকোর্ট। তার মানে আমি যাচ্ছি জুডিশিয়ারির কাছে আমার ল ভায়োলেট হলে। ঠিক আছে? তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? যদি আমি এটাকে স্টেটের প্রিন্সিপালে ইনক্লুড করতাম, তাহলে কি হতো, ধরেন জুডিশিয়ারির এগেনস্টে আমি যদি কোনো ইয়ে করতাম, তাহলে কি হচ্ছে, যে সেপারেশন অফ পাওয়ার থাকছে না, যে যার এগেনস্টে আমি নিয়ে যাচ্ছি সেই আবার ডিসাইড করছে। ঠিক আছে? আরো একটা প্রিন্সিপাল এখানে সেপারেশন অফ পাওয়ারের থেকে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হতো, মানে কোনো ফেয়ারনেস থাকতো না। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে কি হবে, জাজ, জুরি, এক্সিকিউশনার এই তিনটে একই লোক হতে পারে না। ঠিক আছে? জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার কখনোই একই লোক হতে পারে না। কিন্তু যদি জুডিশিয়ারির এগেনস্টেই যায়, তাহলে কি হবে, সেম জিনিস হয়ে যাচ্ছে। ওই জন্য জুডিশিয়ারির দু রকমের ফাংশন, একটা হচ্ছে জুডিশিয়াল ফাংশন, যেখানে সে একটা কোনো ম্যাটারকে ডিসাইড করছে, দিস ইজ আউট অফ দি পারভিউ অফ ডেফিনেশন অফ স্টেট। কিন্তু যেগুলো ধরেন নন জুডিশিয়াল ফাংশন, ঠিক আছে, নন জুডিশিয়াল ফাংশন, রেভিনিউ ম্যাটারের সঙ্গে রিলেটেড হতে পারে, আদার যেমন অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড ফাংশন হতে পারে, যেগুলো নন জুডিশিয়াল ফাংশন, দিজ আর পার্ট অফ দি স্টেট। ঠিক আছে? ক্ল্যারিফাইড বাই সুপ্রিম কোর্ট ইন নরেশ শ্রীধর কেস। এটা মনে রাখবেন, নরেশ শ্রীধর কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি ডিফাইন করেছে যে নন জুডিশিয়াল ফাংশন ইজ পার্ট অফ স্টেট, বাট জুডিশিয়াল ফাংশন ইজ নট পার্ট অফ স্টেট। এই জন্য এক্সপ্লিসিটলি আর্টিকেল 12-এ কথাটা লেখা নেই। ঠিক আছে? কারণ এটাতে কি হতো, তাহলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হতো। ওকে, তাহলে আশা করছি ডেফিনেশন অফ স্টেট নিয়ে ক্ল্যারিটি আছে, কোন কোন অর্গানের মধ্যে পড়বে, কোন কোন অর্গান পড়বে না। ঠিক আছে? এবার আমরা আর্টিকেল 13 পড়বো। এই 13 আর্টিকেলটা এই পার্টের আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং আর্টিকেল। মানে আমার পার্সোনালি আর্টিকেলটা খুব সুন্দর লাগে এই কারণে, কারণ প্রভিশনগুলো জুডিশিয়াল রিভিউ যেভাবে ডেভেলপ করে, ঠিক আছে, আর এই পুরো পার্টের বেস এই আর্টিকেলের ওপরে। আচ্ছা, আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে যে ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট টু বি ভয়েড। তার মানে এমন কোনো ল যেটা ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ইনফ্রিঞ্জ করে বা ইনকনসিস্টেন্সি রাখে, সেই লটা ভয়েড হয়ে যাবে। ঠিক আছে? নিরস্ত হয়ে যাবে। এবার এটাকে এই আর্টিকেলের 4টে সাবক্লজ আছে। তার মধ্যে প্রথম দুটো সাবক্লজ ডিসক্রাইব করে যে একটা হচ্ছে প্রি কনস্টিটিউশন এরার লগুলো কিভাবে ইনকনসিস্টেন্স হবে, আর সেকেন্ড যে ক্লজটা আছে সেই ক্লজে বলা আছে কিভাবে, যে আফটার কনস্টিটিউশন যে আর্টিকেলগুলো রয়েছে সেটা যদি ইনকনসিস্টেন্স হয়, সেটা কিভাবে ভয়েড হবে। তাহলে আমরা দেখি বিয়ার অ্যাক্ট, এখানেও আমি বলছি বারবার বিয়ার অ্যাক্ট সবসময় পড়ে নেবেন। তাহলে বিয়ার অ্যাক্ট থেকে দেখি আর্টিকেল 13 কি বলছে, লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ক্লজ 1-এ বলছে অল লজ ইন ফোর্স ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি, এখানে ফোকাস করবেন, ইমিডিয়েটলি বিফোর দি কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন। তার মানে এটা প্রি কনস্টিটিউশন এরার কথা বলছে। তার মানে আমরা জানি যে অনেক ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা ট্রান্সফার অফ পাওয়ার হয় ইন্ডিপেন্ডেন্সের পরে, আমরা
অনেক লজ চেঞ্জ করিনি, ঠিক আছে, অ্যাজ ইট ইজ ক্যারি করেছি, কারণ তখন অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, লেজিসলেটিভ এফিসিয়েন্সির জন্য, বা যেটা যখন আমার পারপাস ফুলফিল হচ্ছে সেটার জন্য আমার আলাদা করে এক্সারসাইজ করে ল বানানোর দরকার মনে হয়নি, সেগুলোকে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি। তাহলে এবার যদি কোনো প্রি কনস্টিটিউশন এরার এমন ল থেকে থাকে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস যা এখানে ডিসক্রাইব করা হলো সেটার সাথে ইনকনসিস্টেন্ট বা সেটাকে ভায়োলেট করছে, ইন দ্যাট কেস ওই লটা ভয়েড হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে ভয়েড হবে? ইন সো ফার অ্যাজ দে আর ইনকনসিস্টেন্ট উইথ দি প্রভিশনস অফ দিস পার্ট শ্যাল টু দি এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বি ভয়েড। তার মানে কি বলছে, যে ওই লয়ের যে পার্টটুকু আমার ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্ট ঠিক সেই পার্টটুকুই ভয়েড হবে, ঠিক আছে। তাহলে এইখানে যে প্রিন্সিপালটা লাগে লিগাল ডক্ট্রিন, এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস। ডক্ট্রিন অফ ইক্লিপস, হ্যাঁ, ডক্ট্রিন অফ ইক্লিপস। ডক্ট্রিন অফ ইক্লিপস কি? অ্যাপ্লিকেবল টু প্রি কনস্টিটিউশনাল ল, আর্টিকেল 13(1). Part of the law in conflict with the fundamental right become dormant. Provision operative if fundamental right is amended in future. তার মানে ধরুন একটা প্রি কনস্টিটিউশন এরার ল আছে, তার দুটো, তিনটে, চারটে ধরুন আর্টিকেল আছে। এইবার এই 3 আর 4 ধরুন ইনকনসিস্টেন্ট, তাহলে এটা কি হবে? বলছে যদি এরা ইনকনসিস্টেন্স হয় তাহলে এই দুটো অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু একটা থাকবে, অ্যাপ্লিকেবল হবে না যদি ফিউচারে ফান্ডামেন্টাল রাইটটা ধরুন অ্যামেন্ড হলো, দিয়ে দেখা যাচ্ছে যে 3টা তাহলে এবার এখন আর ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্স নয় আফটার অ্যামেন্ডমেন্ট, তাহলে এটা আবার অ্যাপ্লিকেবল হওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস। যেমন গ্রহণের সময় গিয়ে সূর্য এখানে আছে, পৃথিবী এখানে আছে, মাঝে চাঁদ চলে এলো, তাতে কি হবে? সূর্যের ছায়াটা এখানে পড়ছে, মানে ওইটা ঢেকে গেল, কিন্তু এমন নয় যে এটা আর এক্সিস্ট করে না, যে এটা সরে যাবে তখন আবার লাইট আসবে, ঠিক ওরকম টাইপেরই কনসেপ্ট। যে আর্টিকেলগুলো বা যে পার্টটুকু একটা পুরো লয়ের মধ্যে যে পার্টটুকু ইনকনসিস্টেন্ট সেটা ঢাকা পড়ে যাবে, ডরমেন্ট হয়ে যাবে, যেই যদি ইন ফিউচার কোনো কারণে ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড হয়, ইন দ্যাট কেস ওই লগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আর্টিকেল 13(1) এর ক্ষেত্রে ডক্ট্রিন অফ ইক্লিপস অ্যাপ্লিকেবল, এটা মনে রাখবেন। এটা দিয়ে খুব সম্ভবত 2018 কি 19-এ বিসিএস এ কোশ্চেন এসেছিল। নাও 13(2) কি বলছে? দ্য স্টেট শ্যাল নট মেক অ্যানি ল, স্টেটকে প্রিভেন্ট করছে ল বানাতে। কিরকম ল বানাতে? হুইচ টেকস অ্যাওয়ে অর অ্যাব্রিজেস দি রাইটস কনফার্ড বাই দিস পার্ট, মানে এই পার্ট যা যা রাইটস দেয় সেই রাইটটা নিয়ে নেয় এমন কোনো ল বানানো যাবে না। অ্যানি ল মেড ইন কন্ট্রাভেনশন অফ দিস ক্লজ শ্যাল টু দি এক্সটেন্ট অফ কন্ট্রাভেনশন বি ভয়েড। তাহলে যতটুকু পার্ট কন্ট্রাভেনশন, আগের মতোই, যতটুকু পার্ট এখানে কন্ট্রাভিন করবে সেই পার্টটুকু ভয়েড হয়ে যাবে। এখানে যে ডক্ট্রিনটা লাগে সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ সেভারেবিলিটি। তাহলে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি কি বলছে? পার্ট অফ দি ল অর অ্যামেন্ডমেন্ট দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট ক্যান বি মেড ভয়েড। তাহলে only the inconsistent part becomes void। তার মানে এখানেও সেম যদি বলি 1 2, ধরুন 1 2 3, তিনটেই আছে ধরুন, তাহলে ধরুন এই 3 নম্বরটা ইনকনসিস্টেন্ট, তাহলে এইটা ভয়েড হয়ে যাবে, বাকি দুটো অ্যাপ্লিকেবল হবে। এরকম নয় যে পুরো একটা ভয়েড হবে, তা নয়। এই অ্যাক্টের মধ্যে থেকে এই 1 আর 2 এই দুটো আর্টিকেল যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এই দুটো অ্যাপ্লিকেবল হবে, যদি এই দুটো কনসিস্টেন্ট হয়। আর যেটা ইনকনসিস্টেন্ট সেটা সেই পার্টটুকু শুধু ভায়োলেট হয়ে যাবে, ঠিক আছে, সেই পার্টটুকু আলাদা হয়ে যাবে। ওই জন্য এটাকে বলে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি। সেভার মানে হচ্ছে আলাদা করে দেওয়া, ঠিক আছে, সেপারেট করে দেওয়া, ওই জন্য এটাকে বলে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি। আচ্ছা, এবার আমরা আসি 13(3)তে কি বলছে? ইন দিস আর্টিকেল আনলেস দি কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স ল ইনক্লুডস। এবার ল বলতে কি কি বুঝবো? ল বলতে বলছে, দেখুন কতটা ব্রড ডেফিনেশন করা হয়েছে। ল বলতে বলছে any ordinance, order, bylaw, rule, regulation, notification, custom or usage
হ্যাভিং ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া দ্য ফোর্স অফ ল। তার মানে শুধু যে পার্লামেন্ট থেকে পাস হওয়া ল নয়, কোনো এক্সিকিউটিভ অর্ডারও হতে পারে, অর্ডিন্যান্সও হতে পারে, বাইল হতে পারে, রুল হতে পারে, রেগুলেশন হতে পারে, নোটিফিকেশন, এমনকি কাস্টম, যদি কোনো রীতিনীতিও থাকে যার এফেক্ট হচ্ছে ফোর্সের মতো, ল এর মতো এফেক্ট আছে, সেগুলোও কি হবে, ভয়েড, মানে যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে সেগুলো ভয়েড হয়ে যাবে। তার মানে এগুলো ওই লয়ের অ্যাম্বিটের মধ্যে নিয়ে আসা হলো। Laws in force includes law passed or made by legislature or other competent authority in the territory of India before the commencement of this constitution and not previously repealed. তার মানে এটা বেসিক্যালি প্রি কনস্টিটিউশন লগুলোর কথা বলছে, যেগুলো যদি রিপিল না হয়ে থাকে এবং কম্পিটেন্ট অথরিটি যদি সেটাকে পাস করে থাকে, মানে প্রি কনস্টিটিউশনটা মানে তখন ব্রিটিশ টাইমে যদি প্রপার প্রসিডিওর ফলো হয়ে পাস হয়ে থাকে, ল এফেক্ট থাকে, এফেক্টিভ হয়ে, সেগুলোকে এখানে কাউন্ট করা হচ্ছে। আচ্ছা, লাস্ট হচ্ছে আর্টিকেল 13(4). 13(4)টা এটা 25th, সেকেন্ড ইনসাইড, হ্যাঁ 24th, ভুলে গেছিলাম, 24th 1971। এই আর্টিকেলটা আগে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, এটাকে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এটাকে ইনসার্ট করা হয়েছে। এখানে কি বলছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল 368। বেসিক্যালি তখন একটা গভর্নমেন্টের সঙ্গে একটা টাসল চলছিল ল্যান্ড রিফর্মসগুলো করানোর সময়। বিভিন্ন কেসেস যদি আপনারা স্টাডি করেন, A.K. গোপালন কেস, চম্পাকম দোরাই রাজন, এই ধরনের কেসগুলো, তখন কি হচ্ছে, একটা টাসল চলছে যে ফান্ডামেন্টাল রাইটকে বা গোলকনাথের কেসটা, ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যাবে কি যাবে না। বেসিক্যালি কনফ্রন্টেশনটা রাইট টু প্রপার্টিকে নিয়ে হচ্ছিল, কারণ তখন জমিনদারি অ্যাবলিশন এই ধরনের অ্যাক্টগুলো আসছিল, ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্ট এগুলো আসছিল। তা এবার রাইট টু প্রপার্টি সেই সময় অবধি ফান্ডামেন্টাল রাইট ছিল, তাহলে কি করা যাবে, মানে ওটাকে ফান্ডামেন্টাল রাইট রাখা যাবে কি যাবে না সেইটা নিয়ে, মানে চেঞ্জ করা যাবে কি যাবে না এগুলো নিয়ে। তো সেক্ষেত্রে কি হচ্ছিল যে রাইট টু প্রপার্টিটাকে সরানোটা খুব দরকার হয়ে যাচ্ছিল। তখন এখানে কি করে একটা পাস করা হলো, অ্যামেন্ডমেন্ট ঢোকানো হলো যে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল 368। তার মানে 368 এর থ্রু যে অ্যামেন্ডমেন্টগুলো হবে সেগুলো এইখানের লয়ের ডেফিনেশনের মধ্যে পড়বে না। তো এবার তারপর এটা নিয়ে যখন কেশবানন্দ ভারতীতে এই অ্যামেন্ডমেন্টটাকে আপহেল্ড করা হয়, কিন্তু বলা হয় যে ওটা লয়ের ডেফিনেশনের মধ্যে পড়বে এবং পার্লামেন্টকে সম্পূর্ণ অথরিটি দেওয়া হলো যে সে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, বাট সাবজেক্ট টু দি বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারকে যদি ডিস্ট্রয় না করে, তাহলে বেসিক স্ট্রাকচারকে ডিস্ট্রয় না করে সে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে, ইনক্লুডিং দি ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আমি ফান্ডামেন্টাল রাইট সিরিজের লাস্টে গিয়ে আমি অ্যামেন্ডেবিলিটির ওপরে ডিসকাশন করবো, যে ফান্ডামেন্টাল রাইটসটাকে কিভাবে অ্যামেন্ড করা যায়, আর এর যে অ্যামেন্ড করা যাবে কি যাবে না, এই সেটা যেভাবে ডেভেলপ করেছে সেটা আমি লাস্টে বলবো। ওইটা স্টোরিটাও খুব ইন্টারেস্টিং, মানে ওটা আলাদাই একটা হিস্ট্রি আছে, যে প্রত্যেকটা কিভাবে কিভাবে হয়েছে, কোন কেসে কি বললো সুপ্রিম কোর্ট, কতবার দেখবেন ব্যাক ট্র্যাক করেছে, মানে একবার বলছে যে হ্যাঁ এটা করা যাবে অ্যামেন্ডমেন্ট, একবার বলছে না অ্যামেন্ডমেন্ট করা যাবে না, একবার বলছে এটা ট্রান্সেন্ডেন্টাল স্ট্যাটাস আছে, একবার বলছে না না অ্যামেন্ডমেন্ট করা যেতেই পারে। ঠিক আছে, এইগুলো খুব ইন্টারেস্টিং, ওই জন্য আমি ওটাকে আলাদা করে করাবো। যাই হোক, ইন সামারি আমরা এখন আর্টিকেল 13টাকে যা যা ডিসকাস করলাম যদি বলি, 13(1) সেটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল এরার ল, ল ইন ফোর্স বিফোর কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, ইনকনসিস্টেন্ট টু দ্য ফান্ডামেন্টাল রাইট, বি ভয়েড। 13(2) স্টেট এমন কোনো ল বানাবে না দ্যাট অ্যাব্রিজেস ফান্ডামেন্টাল রাইট, যদি বানায় টু দি এক্সটেন্ট অফ ইনকনসিস্টেন্সি ইট উইল বি ভয়েড। 13(3)(a and b) কি বলছে, ডিফাইন্স ল, any ordinance, order, bylaw, rule, regulation, notification, custom or uses, এটা লয়ের ডেফিনেশনের মধ্যে পড়ছে। 13(4) কি বলছে, ফান্ডামেন্টাল রাইট ক্যান বি অ্যামেন্ডেড বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ক্যানট অল্টার বেসিক ফিচার। কোন কেসে বলা হয়েছে, কেশবানন্দ ভারতী কেস, ল্যান্ডমার্ক জাজমেন্ট এটা এখানে বলা হয়েছে। 13(4)টা ইনসার্ট করেছে কিভাবে, 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 দিয়ে। ওকে, এবার দেখেন যেটা আমি বলছিলাম আজকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা কি, কোর্ট একটা লকে ডিসাইড করতে পারবে দেখে যে এটা
ফান্ডামেন্টাল রাইটের সাথে কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট। যদি ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্ট হয় তাহলে কোর্ট ওই লটাকে ভয়েড ডিক্লেয়ার করতে পারবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 13 কি বলছে? ল ইন কন্ট্রাভেনশন টু পার্ট 3 বি আল্ট্রা ভাইরাস। আল্ট্রা ভাইরাস মানে নট ইন দি স্পিরিট অফ দি কনস্টিটিউশন, বা এটাকে বলা হয় বিয়ন্ড দি পাওয়ার, মানে যেটা ওর করার পাওয়ার নেই তার বিয়ন্ড দিকে যদি করে, মানে কনস্টিটিউশনের সঙ্গে ট্রু না থেকে। সে যেমন কনস্টিটিউশন কি বলছে, তুমি ফান্ডামেন্টাল রাইটকে অ্যাব্রিজ করতে পারো না। এবার পার্লামেন্ট যদি এমন ল বানালো যেটা ফান্ডামেন্টাল রাইটকে অ্যাব্রিজ করে, তাহলে কি হলো, ও নিজের বাধা সীমানার বাইরে যাচ্ছে। ঠিক আছে, গোয়িং বিয়ন্ড দি পাওয়ার হুইচ ইজ নট ইন দ্য স্পিরিট অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে, এটা বলছে ইট ক্যানট ডু দিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আগেই বলেছি সেপারেশন অফ পাওয়ারের একটা লাভ কি, একটা অর্গান আরেকটা অর্গানের উপরে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। তাহলে এখানে যদি লেজিসলেচার নিজের ওভারস্টেপ করে, তাহলে সেই ওভারস্টেপিং করাটাকে প্রিভেন্ট করবে জুডিশিয়ারি। ঠিক আছে, কিভাবে? জুডিশিয়ারি তখন যেহেতু ওটা ল ইন্টারপ্রেটিং বডি, তাহলে ও ইন্টারপ্রেট করবে এবং দেখবে যে হ্যাঁ এটা ভায়োলেট করছে কি করছে না। যদি ভায়োলেট করে তাহলে জুডিশিয়ারি কি করবে, ওই লটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। ঠিক আছে, আর যদি ভায়োলেট না করে তাহলে সেটাকে অ্যাপ্লিকেবল রাখবে। এইটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে আর্টিকেল 13-এ, আমরা তখন কি বলবো, যে জুডিশিয়াল রিভিউ ইজ ইমপ্লাইড থ্রু আর্টিকেল 13। আরেকটা জিনিস মনে হয়, জুডিশিয়াল রিভিউ ইজ দি পার্ট অফ বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, বেসিক স্ট্রাকচারের একটা পার্ট। এখানে খেয়াল করবেন আমি খুব কেয়ারফুললি কি লিখেছি ইমপ্লাইড। তার মানে ইমপ্লাইড থ্রু আর্টিকেল 13, তার মানে আর্টিকেল 13-এর সেন্স হচ্ছে জুডিশিয়াল রিভিউ, বা আর্টিকেল 30 থেকে জুডিশিয়াল রিভিউ বেরোয়, কনসেপ্টটা আসে। কিন্তু আর্টিকেল 13-এ কোথাও জুডিশিয়াল রিভিউ ওয়ার্ডটা ইউজ করা নেই। তাহলে মনে রাখবেন, নট মেনশনড এক্সপ্লিসিটলি, ওই জন্য এখানে আমি হাইলাইট করেছি নট মেনশনড এক্সপ্লিসিটলি, ইমপ্লাইড। ঠিক আছে, তাহলে যদি এমসিকিউতে আসে যে জুডিশিয়াল রিভিউ ইজ মেনশনড ইন আর্টিকেল 13, তাহলে এটা স্টেটমেন্ট ভুল। আর্টিকেল 13-এ কোথাও জুডিশিয়াল রিভিউ কথাটা লেখা নেই। জুডিশিয়াল রিভিউ অ্যাজ আ কনসেপ্ট আর্টিকেল 13 থেকে বেরোয়, ওখানে ডাইরেক্টলি কোথাও মেনশন নেই। ঠিক আছে, আচ্ছা, সুপ্রিম কোর্টে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড আন্ডার আর্টিকেল 226। ঠিক আছে, ইট ক্যান ডিক্লেয়ার আ ল অনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড অন গ্রাউন্ড অফ কন্ট্রাভেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, সো দিস ইজ জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, ডক্ট্রিনস আমি বললাম, ইক্লিপস অ্যান্ড সেভারেবিলিটি বললাম। আরও কিছু ডক্ট্রিন আছে, যেমন ডক্ট্রিন অফ ওয়েভার। ওয়েভার হচ্ছে আ পার্সন ক্যান ওয়েভ অফ হিজ রাইট। কেউ, এটা এই প্রিন্সিপালটার বেসিস এরকম যে একটা মানুষ নিজের কি অধিকার আছে না আছে সেটার বেস্ট জাজ সে নিজেই। ওই জন্য কেউ যদি নিজের রাইটস উইলিংলি ওয়েভ অফ করে তাহলে সে করতেই পারে, কিন্তু একবার ওয়েভ অফ করার পরে সে আর সেই রাইটসগুলোকে ক্লেম করতে পারবে না। ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটস কেউ ওয়েভ অফ করতে পারে না, এটা মনে রাখবেন, ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি ওয়েভড অফ। আচ্ছা, আরেকটা হচ্ছে ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন। ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন কি? কারণ অনেক সময় কি হয়, কোনো কিছু ডাইরেক্টলি করা যাচ্ছে না, গভর্নমেন্ট সেটা ট্রাই করলো ইনডাইরেক্টলি করা। ঠিক আছে, ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন বলছে যেটা ডাইরেক্টলি করা যায় না সেটা ইনডাইরেক্টলিও করা যায় না। তার মানে কোনো বডি যদি নিজের কনস্টিটিউশনাল লিমিটকে বাইপাস করার চেষ্টা করে তখন এটাকে প্রিভেন্ট করা হয়। ঠিক আছে, স্পেশালি লেজিসলেচার। ধরুন যে একটা আমি যে খুব ক্রুড এক্সাম্পল দিই, ধরুন রাইট টু লাইফ অর পার্সোনাল লিবার্টি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। এবার গভর্নমেন্ট এটা ডাইরেক্টলি নিতে পারলো না, কিন্তু এমন প্রভিশন করলো যাতে আপনি ডাইরেক্টলি তো হয়তো ওই রাইটটা নেওয়া হচ্ছে না, কিন্তু আপনার কোনো না কোনোভাবে সেই রাইটটা ছিন্ন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করলো, ডাইরেক্ট ওয়েতে না গিয়ে ইনডাইরেক্ট ভাবে আপনাকে ওপরে সেই সেম এফেক্ট আনার চেষ্টা করলো। তো এটাও করা যাবে না। তো ক্লিয়ারলি স্টেট হুইচ ক্যানট বি ডান ডাইরেক্টলি ক্যান নট বি ডান ইনডাইরেক্টলি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই থাকলো। আপনারা এখানে পড়বেন এই লক্ষ্মীকান্ত, যদি ফলো করে থাকেন তাহলে লক্ষ্মীকান্ত থেকে পড়বেন, আর বেয়ার অ্যাক্ট থেকে অবশ্যই আর্টিকেল 12 and 13
পড়ে নেবেন, চ্যাপ্টারটা পড়বেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। এই নোটসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। অ্যান্ড ইট ইজ আ রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাস্ট অবধি যখন আপনারা দেখছেন তার মানে আমি ধরে নেবো যে আপনারা কিছু কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছেন। অ্যান্ড আমাদের এই জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনারা যত কমেন্ট করবেন, লাইক করবেন, তত আমাদের চ্যানেল অ্যালগোরিদম সেটাকে গ্রো করতে আরও হেল্প করবে। থ্যাংক ইউ।